ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা শিখতে চলেছি নাউন ক্লজ কী এবং কিভাবে নাউন ক্লজ ব্যবহার করে দুটো সেন্টেন্সকে জয়েন করা হয়। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা জানব নাউন ক্লজ বা নমিনাল ক্লজ কাকে বলে। আমি এর আগের ভিডিওটিতে সাবক্লজকে যে তিন ভাগে ভাগ করা যায় এটা আমি দেখিয়েছিলাম, এবং মেন ক্লজ এবং সাবক্লজ এই আইডেন্টিফিকেশানগুলো আমি দেখিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আমরা জানবো যে নাউন ক্লজ কাকে বলে। এ নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন ইন এ সেন্টেন্স। অর্থাৎ আমরা জানলাম বাক্যে একটি নাউন যে কাজ করে নাউন ক্লজও ঠিক সেই কাজই করে। তাহলে আমরা জানবো যে নাউন একটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়, মানে নাউন এবং নাউন ক্লজের মধ্যে কি পার্থক্য। নাউন একটা সেন্টেন্সের যে যে জায়গায় বসে, অর্থাৎ যে যে কাজ করে, একটা নাউন ক্লজও কিন্তু ঠিক সেই কাজগুলোই করে। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে একটা নাউন সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় এবং সেই সাথে নাউন ক্লজগুলো কীভাবে ব্যবহার হয় সেটাও আমরা পাশাপাশি দেখব। দেখো, এখানে একটা সেন্টেন্স আমি নিলাম, রনি ইজ গোয়িং টু স্কুল। এখানে রনি এটা বোল্ড করা আছে। আমরা জানি যে এটা একটা প্রপার নাউন, রনি ইজ গোয়িং টু স্কুল। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে রনি হলো কি বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে একটি নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে এখানে যেহেতু বলেছে নাউন যেভাবে ব্যবহার হবে নাউন ক্লজও ঠিক সেইভাবে ব্যবহার হবে। ডিফারেন্সটা কি? ক্লজ মানে হলো একটা ছোট বা খণ্ড বাক্য। ঠিক আছে, খণ্ড বাক্য বলতে কি বুঝি? অর্থাৎ একটা টুকরো বাক্য যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আদার ওয়ার্ড এসব থাকবে। অর্থাৎ ক্লজ মানে একটা বাক্যাংশ, বাক্য আর কি। তাহলে এইখানে দেখো রনি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, আর রনি শব্দটা নাউন। তাহলে আমরা এই থেকে জানলাম নাউন ক্লজও সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং বাক্যের শুরুতে বসে। তাহলে দেখো কতগুলো উদাহরণ, যেমন দ্যাট হি ইজ কামিং। দেখো বোল্ড করা আছে, দ্যাট হি ইজ কামিং প্লিজেস মি। সে যে আসছে এটা আমাকে খুশি করলো। তাহলে এখানে প্লিজেস একটা ভার্ব, সেই ভার্বের সাবজেক্ট কি? দ্যাট হি ইজ কামিং। তারপরেটা দেখো, হাউ দ্য কনভিক্ট গট আউট ইজ এ মিস্ট্রি। কীভাবে কনভিক্ট ছাড়া পেল সেটাই একটা রহস্য। তাহলে এখানে ইজটা হচ্ছে সেন্টেন্সটির মেইন ভার্ব। এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কি ব্যবহার হয়েছে? হাউ দ্য কনভিক্ট গট আউট। আবার এই হাউ হলো লিঙ্কার, তাতে দেখো দ্য কনভিক্ট সাবজেক্ট গট আউট ভার্ব। অর্থাৎ এই যেমন রনি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছিল, এগুলোও কিন্তু ক্লজগুলো সাবজেক্টের জায়গাতে আছে, কিন্তু তাদের প্রত্যেকের ভিতরে দেখো আবার একটা করে সাবজেক্ট ভার্ব রয়েছে। তারপরটা দেখো, হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ ইজ আনসার্টেন। তাহলে এখানে মেন ভার্ব কোনটা? ইজ আনসার্টেন, এটা হয়ে গেলো মেন ক্লজ। আর হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসেছে, সেই জন্য এটা নাউন ক্লজ। একইভাবে হোয়াট ওয়াজ ডান ইজ ওয়েল, যা করা হয়েছে সেটা হলো খুবই ভালো। তাহলে আমরা দেখলাম এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু এই যে ক্লজটা, সেটা যেটা বোল্ড করা আছে সেটা কিন্তু প্রতিটা সেন্টেন্সে, চারটা সেন্টেন্সের মধ্যেই বাক্যের সাবজেক্টের হিসেবে বসেছে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে আমরা জানলাম নাউন ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এর পরের উদাহরণ দেখো। এবার দেখো লাইনটা একটু চেঞ্জ করলাম, আই নো রনি। আমি চিনি রনিকে। তাহলে আমি কাকে চিনি? রনিকে চিনি। তাহলে রনি আমরা আগেই জানি যে এটা একটা নাউন, কমন সেন্স থেকেই জানি, প্রপার নাউন। এবং এই রনি কিন্তু সেন্টেন্সের এবারে অবজেক্টে ব্যবহার হয়েছে। কী বা কাকে দিয়ে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই। তাহলে এটা অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা জানলাম একটি নাউন ক্লজও কিন্তু বাক্যে অবজেক্টের জায়গায় ব্যবহৃত হতে পারে। তাহলে দেখো আমি আবারও কিছু সেন্টেন্স লিখছি। আই নো হোয়ার দে লিভ। আমি জানি তারা কোথায় থাকে। তাহলে আমি জানি, দেখো ঠিক এই সেন্টেন্সটার মতন, আমি জানি কি জানি? হোয়ার দে লিভ। এত বড় কথাটা হচ্ছে এই নো ভার্বের অবজেক্ট।
আবার হোয়ার লিঙ্কার দে সাবজেক্ট লিভ ভার্ব, মানে সাব ক্লজটা যেটা এখানে নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা এই সেন্টেন্সে অবজেক্ট আকারে বসেছে। তারপর এটা দেখো হি সেড, সে বলল, কি বলল, দ্যাট হি উড কাম, যে সে আসবে সেই কথাটা বলল। তাহলে আবারও এই সাবক্লজটা এই যে সেইড ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু এখানে ব্যবহার হয়েছে। ঠিক যেভাবে এখানে একটা ওয়ার্ড মানে নাউন ব্যবহার হয়েছিল, ঠিক ক্লজগুলো কিন্তু মেন ভার্বের পরে ব্যবহৃত হয়েছে। মেন ভার্ব বলতে আমি বলতে চাচ্ছি মেন ক্লজের মেন ভার্ব আর কি। তারপরে ডু, দেখো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে আগে ইউ আছে। ডু হোয়াট ইউ লাইক, করো যেটা তোমার পছন্দ। কি করো, তাহলে যেটা তোমার পছন্দ, এতটুকু ডু ভার্বের অবজেক্ট আকারে আছে। টেল মি হোয়াট ইউ হার্ড, আমাকে বলো যা তুমি শুনেছিলে। তাহলে দেখো টেল মি, আমাকে কি বলো, এই যে হোয়াট ইউ হার্ড, তার মানে এটা আমরা দেখলাম যে প্রতিটি সেন্টেন্সে কিন্তু এখানে ক্লজটা অবজেক্টের জায়গায় বসেছে। তাহলে আমরা এই পেজ থেকে আমরা জানলাম যে নাউন ক্লজ বাক্যের সাবজেক্টের জায়গায় এবং বাক্যের অবজেক্টের জায়গায় বসে, জাস্ট লাইক আ নাউন ইউজেস ইন আ সেন্টেন্স, ঠিক যেভাবে একটা নাউন বাক্যে ব্যবহৃত হয়। তারপর দেখো এবারে আরেকটা দেখো, শি ইজ লিসেনিং টু রবীন্দ্রসঙ্গীত। তাহলে আমরা এখানে বুঝে গেলাম রবীন্দ্রসঙ্গীত হচ্ছে একটা নাউন, এটা একটা নাউন বোঝা যাচ্ছে, এটা জানি। তাহলে সে রবীন্দ্রসঙ্গীত শুনছে, কিন্তু একটু লক্ষ্য করে দেখো রবীন্দ্রসঙ্গীত কথাটা মানে এই নাউনটা একটা প্রিপোজিশনের পরে বসেছে। তাহলে আমরা জানলাম যে নাউন সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো যেহেতু নাউন সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে নাউন ক্লজও তাই হবে। যেমন ইট ডিপেন্ডস অন হু স্ট্যান্ডস বিফোর মি। তাহলে দেখো এখানে ক্লজটা কোথা থেকে স্টার্ট হয়েছে, অনের অবজেক্ট হিসেবে। ইট ডিপেন্ডস অন, ডিপেন্ডসের পরে কিন্তু বসেনি, অনের অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হলো। তারপর পে অ্যাটেনশন টু হোয়াট হি সেজ, মনোযোগ দাও যা সে বলে। তাহলে ক্লজটা আবারও টু এর পরে বসেছে। তারপরে ইউ মাস্ট এগ্রি টু হোয়াট হি প্রপোজড, আবারও কিন্তু ক্লজটা টু এর পরে বসেছে। একইভাবে হি ইজ অ্যাংরি অ্যাট হোয়াট ইউ সেইড, যা তুমি বললে তাতে সে অ্যাংরি। তাহলে এখানে দেখো প্রতিটা ক্লজই কিন্তু ঠিক যেভাবে এখানে একটা নাউনটা বসেছিল একটা প্রিপোজিশনের পরে, তাহলে নাউন ক্লজগুলোও কিন্তু প্রতিটা সেন্টেন্সেই প্রিপোজিশনের পরে ব্যবহৃত হলো। এরপর দেখো আরেকটা সেন্টেন্স আমি নিলাম, শি ইজ এশা রয়, একটা মেয়ে, শি ইজ এশা রয়। তাহলে এই সেন্টেন্সটা আমাদের একটু বুঝতে অসুবিধা হবে, এটার কোন পার্টস অফ স্পিচে আমরা ফেলবো। অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ না, এটা তো আমরা নাউন জেনেই গেলাম, নাউন এটা কারো নাম বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি সেন্টেন্সে এটা কি হিসেবে ইউজ হয়েছে সেটা আমার জানা দরকার। যেমন ধরো এটা প্রিপোজিশনের অবজেক্ট, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট হিসেবে এটা ব্যবহার হয়েছে। এবারে কমপ্লিমেন্ট বিষয়টা কি, যে সমস্ত সেন্টেন্সে কমপ্লিমেন্ট কথাটার মানে হলো পূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি, পূরক। অর্থাৎ কমপ্লিমেন্ট একটা বাক্যে কিছু তথ্য দিয়ে সেই বাক্যের অর্থকে পূরণ করবে, এটা একটা। আর আমরা আরেকভাবে সেটাকে বুঝে যাব যদি দেখি কোনো একটা সেন্টেন্সের মেইন ভার্ব, যেমন ধরো এখানে মেইন ভার্ব কী আছে, ইজ। মেইন ভার্ব যদি বি ভার্ব হয়, তাহলে পরের যে অবজেক্টের মতন যে শব্দটা আমরা পাই বা যাকে পাই সেটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট নয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে কমপ্লিমেন্ট হিসেবে একটা নাউন ক্লজ বসতে পারে। দেখো দিস ইজ হোয়াট ইউ ওয়ান্টেড, তাহলে এখানে ইজ এর কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে কি, হোয়াট ইউ ওয়ান্টেড। এটা কিন্তু ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসেনি, যেহেতু মেন ভার্ব এটা বি ভার্ব, সেই জন্য এটা কমপ্লিমেন্ট আকারে ইউজ হয়েছে। তারপরে দ্যাট ইজ হোয়াট উই এক্সপেক্টেড, এটাই সেটা যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। আবারও সেই কমপ্লিমেন্ট ইজ হচ্ছে মেন ভার্ব। তারপরে মাই কোশ্চেন ওয়াজ, এখানে ওয়াজটা মেন ভার্ব, আবারও বি ভার্ব মেন ভার্ব হয়েছে। হোয়েদার দেয়ার ওয়াজ এনি হোপ অফ হিজ সাকসেস, তার সফলতার কোনো লক্ষণ আছে কি না, এটা হচ্ছে আমার কোশ্চেন। ইজ দিস হোয়াট ইট ফিলস টু বি গড, এটা একটা প্রচলিত শব্দ, এরকম আমরা হয়তো শুনে থাকবে এর আগেও। এটাকে এক্সপ্লেন করলে এখানেও কিন্তু মেন ভার্ব ইজ রয়েছে। তাহলে আমরা কমপ্লিমেন্ট মূলত সেটাকেই বলবো যে কোনো একটা সেন্টেন্সের মেন ভার্ব যদি বি ভার্ব হয়, তাহলে তারপরে অবজেক্টের মতন যেটা থাকবে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। তাহলে এখানে প্রতিটা সেন্টেন্সে কিন্তু নাউন ক্লজটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে।
তারপর দেখো কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে, মানে অ্যাডজেক্টিভের পূরক হিসেবে ব্যবহার হয় নাউন ক্লজ। কীরকমভাবে? আই এম গ্ল্যাড, গ্ল্যাডের পূরক হিসেবে কি এটা, কেন গ্ল্যাড বা কি সেটা, আই এম গ্ল্যাড দ্যাট ইউ কেম রাউন্ড সুন, তুমি কেম রাউন্ড মানে কিন্তু ঘুরে এসেছো তা নয়, তুমি সুস্থ হয়ে গেছো, দ্রুত সুস্থ হয়েছ। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ শুড মেনটেন ডিসিপ্লিন, এটা এই যে ইম্পর্টেন্টের মানে অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্টের পরে কমপ্লিমেন্ট হিসেবে এটা দ্যাট ইউ শুড মেনটেন ডিসিপ্লিন এটা ইউজ হয়েছে। অ্যাকচুয়ালি যদি ইট ইজ ইম্পর্টেন্ট বলে আমরা লাইনটা শেষ করে ফেলতাম তাহলে ইম্পর্টেন্টটা কী সেটা কিন্তু মানে উল্লেখ করাই থেকে যেত। সেই জন্য আমাদেরকে একটা ক্লজের মাধ্যমে সেটা বলে দিয়ে আমরা সেই সেন্টেন্সটাকে পূরণ করলাম। সেই জন্যই এটা হচ্ছে কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ। তারপর আই এম অ্যাংশিয়াস দ্যাট, এটা অ্যাংশিয়াসের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। দ্যাট নোবডি শুড বি হার্ট, তারপর আই এম শিওর দ্যাট ইউ উইল সাকসিড, এই প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়েছে। নেক্সট দেখো ইন অ্যাপোজিশন টু এ নাউন, এটা একটু বুঝতে হবে। ইন অ্যাপোজিশনটা আমরা এর আগে ফ্রেজের চ্যাপ্টারে হয়তো করেছিলাম। তো যদি তোমরা কেউ ফ্রেজ কি কত প্রকার এটা যদি তোমরা দেখে না থাকো তাহলে তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আচ্ছা, অ্যাপোজিশন বিষয়টা কি তাহলে বলি। নাউনের পাশে একটা কমা দিয়ে যদি তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় সেটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। যেমন মারাদোনা কমা দিয়ে এ গ্রেট ফুটবলার, তাহলে মারাদোনা কমা দিয়ে কি লিখলাম, একজন মহান ফুটবলার, তাহলে মারাদোনার পরিচয় যেটা দিলাম সেটা হয়ে গেল অ্যাপোজিশন। তো এই অ্যাপোজিশন হিসাবে আমরা এই ক্লজ প্রয়োগ করতে পারি, নাউন ক্লজ। যেমন দেখো দ্য নিউজ, তবে এই ক্ষেত্রে দ্য নিউজ, এ প্রভাব, দ্য ফ্যাক্ট, দ্য রিপোর্ট, এই ধরনের ওয়ার্ডগুলোকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলোর পরে দেখো নিউজটা কি তার সম্পর্কে বলে নিল, দ্য নিউজ দ্যাট হি ইজ কামিং প্লিজেস মি। মনে রাখবে নাউন ক্লজের সবগুলোই কিন্তু হয় বাক্যের শেষে না হয় শুরুতে ব্যবহার হয়, একমাত্র এই অ্যাপোজিশনটাই মাঝখানে ব্যবহার হচ্ছে, তবে এটা আবার শেষে ইউজ হয়েছে, মাঝখানে এটা হতে পারে আর কি। তারপরটা দেখো দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট ট্রুথ ইজ বিটার, তারপরে দ্য ফ্যাক্ট দ্যাট শি ইজ হেয়ার ইজ নট নোন টু মি, তাহলে ফ্যাক্টটা কি, ফ্যাক্ট সম্পর্কে এই বোল্ড করা হচ্ছে এক্সট্রা তথ্য দিল, ঠিক আছে। তো এই এক্সট্রা তথ্যের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে একটা নাউন ক্লজ হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এটা এই ফ্যাক্ট নাউন সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন দিল। তারপর দেখো দ্য রিপোর্ট দ্যাট 50 পিপল ডাইড ইজ ফলস, তাহলে রিপোর্টটা কি, দ্যাট 50 পিপল ডাইড, এটা হচ্ছে এই রিপোর্টটা, সেটা হলো ফলস। তাহলে আমরা দেখলাম 6 ভাবে নাউন ব্যবহার হয়। তাহলে আবার একটু রিক্যাপ করে দিই কি কি, বাক্যের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, তারপরে কমপ্লিমেন্ট হিসেবে যেখানে বি ভার্ব মেন ভার্ব থাকবে, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ হিসাবে, এবং অ্যাপোজিশন হিসেবে নাউন ব্যবহৃত হয়, এবং সেই সাথে সাথে নাউন ক্লজও ঠিক সেই জায়গাতেই বসে। এবার আমরা দেখব বিভিন্ন সেন্টেন্স যেখানে নাউন ক্লজ দিয়ে সেগুলো জয়েন করার কি প্রসিডিওর রয়েছে বা কিভাবে খুব সহজেই জয়েন করা যায়। তো আমরা দেখো এতক্ষণ যতগুলো সেন্টেন্স লক্ষ্য করলাম প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমরা দেখলাম দুটো করে সেন্টেন্স আছে, তার মধ্যে একটা হয়ে যাচ্ছে মেইন ক্লজ, যেটা আমি লাস্ট টিউটোরিয়ালে ভিডিওতে দিয়েছিলাম, আর তোমরা আই বটনে চেক করলে দেখতে পাবে। তো একটা মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সেই সাব ক্লজটা মেইন ক্লজের সঙ্গে যেভাবে জড়িত হচ্ছে সেটা কিন্তু একটা লিঙ্কারের মধ্য দিয়ে, আমি এর আগেও বলেছিলাম লিঙ্কার বা বাইন্ডারের মধ্য দিয়ে। তো এগুলো সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজের সাথে যুক্ত হয় বাইন্ডারের সাহায্যে। যেমন ধরো এখানে দ্যাট, এখানটায় দ্যাট, এই জায়গায় সবগুলো দ্যাট আছে। এর আগেরটাতে যেরকম আমি দেখালাম কোথাও হু বসেছে, যেমন ধরো এখানে হোয়াট, ঠিক আছে, এখানে হু, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা করে বাইন্ডার। তো আমরা কখন কোন বাইন্ডার নিয়ে আসবো জয়েন করার সময় সেই কনফিউশনটা অ্যারাইজ করবে, সেই বাইন্ডারের যে আমি একটা তালিকা দেখাচ্ছি সেটা খুব কেয়ারফুললি তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা চাইলে সেটা তুলে নিতে পারো। ইনফ্যাক্ট প্রত্যেকটা পেজে আমি যা দেখালাম তুলে নেওয়াই উচিত, কারণ এখন মনে থাকলেও হয়তো পরবর্তীতে তোমরা ভুলে যাবে, খাতায় তুলে নিলে সেটা হয়তো বুঝতে সুবিধা হবে। তো
তাহলে আমরা এখন দেখব বাইন্ডারের একটা লিস্ট, কখন আমরা কোন বাইন্ডার প্রয়োগ করব। লিস্ট অফ বাইন্ডার্স ইন নাউন ক্লজ। তাহলে দেখো কোনো একটা সেন্টেন্সে যদি দিস দ্যাট জাস্ট যেরকম আছে ঠিক সেভাবেই এটা তোলো। এটার প্রয়োগটা আমি পরে দেখাচ্ছি। দিস দ্যাট ইটসো থাকলে আমরা বাইন্ডার হিসেবে দ্যাট নিয়ে আসবো। সামথিং প্লাস দিস দ্যাট ইটসো ইত্যাদি থাকলে হোয়াট নিয়ে আসবো, যার অর্থগুলো আমি এখানে লিখে দিয়েছি। এভাবে টাইম থাকলে হোয়েন আনবো, প্লেস থাকলে হোয়ার আনবো, রিজন থাকলে হোয়াই আনবো। এটা জাস্ট তোমরা একটু কপি করে নাও এবং তারপর আমি যখন জয়েন করব আমি প্রতিটা ক্ষেত্রে এই বাইন্ডারগুলো সাথে রেখেই তোমাদেরকে দেখাবো কিভাবে সেটা ব্যবহার হয়। তাহলে চলে যাচ্ছি কিভাবে আমরা জয়েন করতে পারি। দেখো প্রথম সেন্টেন্সটা নিলাম, হি ইজ আ ম্যান অফ ডিগনিটি, এভরিওয়ান নোজ দিস। হি ইজ এ ম্যান অফ ডিগনিটি, এভরিওয়ান নোজ দিস। এই দুটো সেন্টেন্সকে আমরা নাউন ক্লজ ব্যবহার করে জয়েন করব। তাহলে এখানে দিস বলতে কি বোঝাচ্ছে? দিস বলতে বোঝাচ্ছে হি ইজ এ ম্যান অফ ডিগনিটি। দেখো নাউন ক্লজে সাধারণত দ্বিতীয় সেন্টেন্সটা, যেমন এখানে একটা সেন্টেন্স এটা আছে, দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে? এভরিওয়ান নোজ দিস। এই সেকেন্ড সেন্টেন্সটাকে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ করবে। তার মানে এই দিসটা, এই দ্বিতীয় সেন্টেন্সে যে এই যে আমি ক্লুগুলো আগে উল্লেখ করলাম সেই ক্লুগুলো কিন্তু এখানে ফলো করতে হবে এবং এই দিসের জায়গাতে হি ইজ এ ম্যান অফ ডিগনিটি এই সেন্টেন্সটা আমরা যথাযথ বাইন্ডার প্রয়োগ করে বসিয়ে দেব। তাহলে আবার এই ক্লুগুলো একটু দেখে নেই। যেমন ধরো লেখা আছে দিস দ্যাট ইট সো, এসব থাকলে আমরা দ্যাটকে বাইন্ডার হিসেবে নিয়ে আসব। তাহলে সেন্টেন্সটা আমরা স্টার্ট করব। দেখো আবার বলছি, সেন্টেন্সটা স্টার্ট করবো কি, এই যে হি ইজ এ ম্যান অফ ডিগনিটি সবাই এটা জানে। এটা জানে বলতে এটার জায়গাতে আমরা এই সেন্টেন্সটা লিখবো। কিভাবে লিখছি দেখো, এভরিওয়ান নোজ দ্যাট হি ইজ এ ম্যান অফ ডিগনিটি। তাহলে কি করলাম, এভরিওয়ান নোজ এটাকে মেইন ক্লজ করলাম। আমি একটু আগেই বললাম যে সেকেন্ড সেন্টেন্সটাকে বেশিরভাগ ক্ষেত্রেই নাউন ক্লজে মেইন ক্লজ করা হয়। তাহলে এভরিওয়ান নোজ, আর যেহেতু দিস ছিল সেই জন্য দ্যাট দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে লিখে দিলাম। তারপরেরটা দেখো, হি উইল নেভার কাম, ইট ইজ দ্য ট্রুথ। তাহলে আবারও ফোকাস থাকবে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে। তাহলে এখানেও দেখো সেকেন্ড সেন্টেন্সটার দিকে আমাদের ফোকাস থাকবে, কারণ এটাকে আমরা মেইন ক্লজ করব। এবং সেকেন্ড সেন্টেন্সের ক্লু হিসেবে আমি পেয়ে গেলাম ইট। ক্লু হিসেবে আমি ইট পেলাম এবং ইটটা কিন্তু এই সেন্টেন্সের শুরুতে আছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আছে। এটা যেমন অবজেক্টের জায়গায় ছিল, এটা কিন্তু সাবজেক্টের জায়গায় আছে। আর ইট থাকলেও লিঙ্কার কি আসবে? দ্যাট আসবে। তাহলে আমরা এটা ক্লজ দিয়ে স্টার্ট করব, মানে ইনফ্যাক্ট ইটটাকে সরিয়ে দিব, ইটের জায়গায় এই সেন্টেন্সটাকে লিখব। ঠিক আছে? কীরকমভাবে? দ্যাট হি উইল নেভার, দ্যাট হি উইল, ইনফ্যাক্ট এখানে নেভারটা মিস হয়ে গেছে। দ্যাট উইল নেভার কাম, এখানে নেভারটা কাইন্ডলি বসিয়ে নেবে। দ্যাট হি উইল নেভার কাম ইজ দ্য ট্রুথ। তাহলে দেখো আমার মেন ক্লজটা কিন্তু ইজের সাবজেক্টের জায়গায় বসিয়েছি। ঠিক আছে? দ্যাট হি উইল নেভার কাম ইজ দ্য ট্রুথ। অর্থাৎ এই সেকেন্ড সেন্টেন্সটার দিকে তোমাদেরকে ফোকাস করতে হবে। সেকেন্ড সেন্টেন্সগুলোতে যে ক্লুগুলো থাকবে সেটা যদি সেন্টেন্সের অবজেক্টের জায়গায় থাকে তাহলে সেখানে, শুরুতে থাকলে শুরুতে, তাহলে এই সাব ক্লজটা শুরুতে বসবে। অনেকে যেটা করে হি উইল নেভার কাম লিখে দ্যাট ইজ দ্য ট্রুথ লেখে, সেটা কিন্তু হবে না। কারণ লিঙ্কার সবসময় সাব ক্লজের আগে বসাতে হবে। লিঙ্কারকে সর্বদা সাব ক্লজের আগে ইউজ করতে হবে। তাহলে সাব ক্লজ করছি আমি প্রথম সেন্টেন্সকে, তাহলে তার আগে দ্যাট বসালাম। আর এটা কেন প্রথমে বসলো? কারণ এখানে ইটটা সামনে আছে, ইটটাকে রিপ্লেস করলাম আমি এই ক্লজটা দিয়ে। আরেকটা এক্সাম্পল দেখো, হি উইল নট কাম, হি সেজ সো। তাহলে এখানে সো হচ্ছে আমার ক্লু, এই সো এর জায়গাতে আমরা এটা বসাবো। একইভাবে তাহলে সো থাকলেও দ্যাট লিঙ্কার হবে, অ্যান্সারটা হবে হি সেজ। তাহলে দেখো এক্ষেত্রে হি সেজ দিয়ে স্টার্ট করলাম, সো এর জায়গায় দ্যাট দিলাম, দিয়ে এটা বসিয়ে দিলাম, হি উইল নট কাম। নেক্সট আরেকটা দেখো, রেইন উইল কাম, আই হোপ দ্যাট। তাহলে এখানে দ্যাটটাই হচ্ছে আমার সেই ক্লু এবং দ্যাটের জায়গাতে আমি লিখবো রেইন উইল কাম, আর রেইন উইল কামের আগে কি বসাবো? দ্যাট থাকলেও দ্যাট লিঙ্কার বসে। তাহলে আমার অ্যান্সারটা হবে আই হোপ দ্যাট রেইন উইল কাম। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেখলাম, আরও সবগুলো লিঙ্কারে আমি পরে দেখাচ্ছি। দেখো নেক্সট কিছু সেট অফ এক্সাম্পল দেখাচ্ছি। নেক্সট দেখো, হি সেড সামথিং, ইট ইজ নট ক্লিয়ার। আচ্ছা, এইখানে আবার ফোকাস সেই দ্বিতীয় সেন্টেন্সে। তাহলে এখানে
দেখো ইটটার জায়গাতে আমরা হি সেড সামথিং এই লাইনটাকে বসাবো এবং এর আগে আমরা প্রপার লিঙ্কার বসাবো। তাহলে দেখো এখানে ইট আছে, এই জায়গাতে বসাবো ক্লজটা। আর ইট এবং সামথিং, দেখো সামথিং প্লাস দিস দ্যাট ইটসও থাকলে হোয়াট লিঙ্কার আনতে হয়। তাহলে সামথিং থাকার জন্য এবং এখানকার ইট থাকার জন্য আমরা এই সেন্টেন্সটিতে লিঙ্কার ব্যবহার করব হোয়াট। আর যেহেতু ইটটা শুরুতে আছে অর্থাৎ হি সেইড, এইটা ইটের জায়গায় বসাবো এবং হি সেইডের আগে আমরা হোয়াট নিয়ে আসবো। কেমন হবে অ্যান্সারটা তাহলে? হোয়াট হি সেইড ইজ নট ক্লিয়ার। তাহলে দেখো হি সেইডকে আমরা ইটের জায়গায় বসালাম, আর হি সেইড যেহেতু সাব ক্লজ তার আগে আমরা হোয়াট লিঙ্কার আনলাম। তাহলে হোয়াট হি সেইড ইজ নট ক্লিয়ার, এটা হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো তাহলে এখানে কিন্তু সামথিংটাও আমার কেটে দিতে হবে, কারণ সামথিং এবং ইট এই দুটো কম্বাইন হয়ে কিন্তু হোয়াট লিঙ্কারটা আনা হলো। নেক্সট দেখো টিচার ইজ এক্সপ্লেইনিং সামথিং, টিচার কিছু এক্সপ্লেন করছে, লিসেন টু ইট। তাহলে আবারও বুঝে গেলে যে সামথিং আছে ইট আছে, তার মানে এটা লিঙ্কারটা হোয়াট হবে, কিন্তু ক্লজটা কোথায় বসবে? সাব ক্লজটা এই ইটের জায়গায়। তাহলে আমরা লাইনটা স্টার্ট করব লিসেন টু, আর ইটটাকে আমি গোল করে দেখাচ্ছি, ইটের জায়গাতে স্টার্ট মানে সেন্টেন্সটা লিখবো আমরা সাব ক্লজটা। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে লিসেন টু হোয়াট টিচার ইজ এক্সপ্লেইনিং। একইভাবে সামথিংটা আমরা কেটে দেব। তাহলে লিসেন টু এটা দিয়ে স্টার্ট করলাম কারণ ইটটা শেষে ছিল, তাহলে এটা এই সাব ক্লজটাও শেষে চলে গেল। দেখো আমাদের কিন্তু মাথায় রাখতে হচ্ছে না যে এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। তুমি যদি এই যে টেকনিকটা আমি অ্যাপ্লাই করতে বলছি, তোমরা যদি সহজে এই টেকনিকটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু কোথায় ক্লজটা বসবে এটা নিয়ে একদমই মাথা ঘাবড়ানোর ব্যাপার নেই। ঠিক আছে, জাস্ট জানার জন্য যে কোথায় কোথায় বসে সেটা আমরা আগে জেনে নিয়েছি, কিন্তু জয়েন করার সময় কিন্তু আমরা ইজিলি এই ক্লুগুলো দেখে, ক্লুগুলোর অবস্থান দেখে কিন্তু আমরা সহজেই জয়েন করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে এটা ইউজ হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, টু প্রিপোজিশন তার অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, আর এটা হয়েছে সাবজেক্ট হিসেবে, কিন্তু আমরা বিন্দুমাত্র এসব কিন্তু মাথায় না রেখেই করতে পারলাম। তারপর দেখো ইউ এক্সপেক্টেড সামথিং, ইউ ডিড নট গেট দ্যাট। তাহলে আবার দ্যাট আর সামথিং মানে লিঙ্কারটা হোয়াট আসবে, আর ক্লজটা দ্যাটের জায়গায় বসাতে হবে। তাহলে লাইনটা কী হবে? ইউ ডিড নট গেট হোয়াট ইউ এক্সপেক্টেড, ইউ ডিড নট গেট হোয়াট ইউ এক্সপেক্টেড। আবার সামথিং এখান থেকে আমরা কেটে দেব, কারণ সামথিং আর দ্যাট মিলেই এই হোয়াটটা আমরা লিখেছি। নেক্সট এক্সাম্পল দেখো, হি উইল রিটার্ন অ্যাট সাম টাইম, সে একটা নির্দিষ্ট সময়ে আসবে। আই ডু নট নো দ্য টাইম, আমি সেই সময়টা জানি না। তাহলে এখানে ক্লুটা কি আছে? সেকেন্ড সেন্টেন্সে ফোকাস করে দেখলাম ক্লুটা আছে দ্য টাইম, এবং সেটা বাক্যের শেষে আছে। তাহলে হি উইল রিটার্ন অ্যাট সাম টাইম, এই যে ক্লজটা আমরা এটাকে সাব ক্লোজ করছি, লিঙ্কার সহযোগে আমরা টাইম থাকলে দেখো এখানে টাইম থাকলে কি লিঙ্কার আসবে? হোয়েন। তাহলে এই যে হি উইল রিটার্ন এটা কিন্তু আমরা এই টাইমের জায়গায় বসাবো আর হোয়েন লিঙ্কার আনবো। তাহলে অ্যান্সারটা কীরকম হবে? আই ডু নট নো হোয়েন হি উইল রিটার্ন, আই ডু নট নো হোয়েন হি উইল রিটার্ন। তবে এক্ষেত্রেও অ্যাট সাম টাইমটা আমরা কেটে দেব, কারণ অ্যাট সাম টাইম আর এই টাইম মিলেই এই হোয়েন লিঙ্কারটার মধ্যেই এটা ঢুকে গেল। নেক্সট দেখো, হি ইজ লিভিং সামহোয়ার, দ্য পুলিশ মাস্ট নো দ্য প্লেস। তাহলে এখানে ক্লু হচ্ছে দ্য প্লেস, প্লেস থাকলে অলরেডি আমরা জানি যে প্লেস থাকলে কি লিঙ্কার হয়, দেখো প্লেস থাকলে হয় হোয়ার লিঙ্কার। তাহলে আমার এখানে ক্লজটা বসবে শেষে, এই ফার্স্ট সেন্টেন্সটার ক্লজটা কোথায় বসবে? সেন্টেন্সের শেষে বসবে। আর সামহোয়ার আর প্লেস উঠিয়ে দিয়ে আমরা হোয়ার নিয়ে আসবো। অ্যান্সারটা তাহলে হচ্ছে দ্য পুলিশ মাস্ট নো হোয়ার হি ইজ লিভিং, দ্য পুলিশ মাস্ট নো হোয়ার হি ইজ লিভিং। তাহলে একইভাবে আমরা সামহোয়ারটা এখান থেকে কেটে দেব। তারপরেরটা দেখো, দ্য প্রবলেম ওয়াজ সলভড, প্রবলেম সলভ হয়ে গেছে। হি শোড মি দ্য ওয়ে, সে আমাকে সেই রাস্তাটা বলল। তাহলে এখানে দেখো ক্লুটা হচ্ছে দ্য ওয়ে, এবং তাহলে এই সেন্টেন্সটা যদি মেন ক্লজ হয় তাহলে এখানে আমার সাব ক্লজটা এখান থেকে স্টার্ট হবে, বা ওয়েটাকে ভাগিয়ে দিয়ে আমরা তার জায়গাতে দ্য প্রবলেম ওয়াজ সলভডটা আনবো। আচ্ছা, ওয়ে থাকলে এখানে মেথড আকারে দেওয়া আছে, দেখো ওয়ে প্রসেস ওয়ে আকারে দেওয়া আছে, দ্য ওয়ে থাকলে হবে হাউ লিঙ্কার, কিভাবে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে হি শোড মি
হাউ দ্য প্রবলেম ওয়াজ সলভ। এই ওয়ের জায়গাতে কিন্তু আমরা ক্লজটাকে ব্যবহার করলাম। হি শোড, এখানেও মিটা আনফর্চুনেটলি দিতে টাইপ করতে ভুল হয়ে গেছিলো, তাহলে তোমরা এখানে দিয়ে নেবে হি শোড মি বসবে একটা, হি শোড মি হাউ দ্য প্রবলেম ওয়াজ সলভড। নেক্সট দেখো, কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড, শো মি দ্য মেথড। তাহলে এখানে ক্লু হচ্ছে দ্য মেথড, ক্লু হলো কি তাহলে দ্য মেথড, আর ক্লজের এই মেথডের জায়গাতে কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড এটা বসাতে হবে, আর মেথড থাকলেও হাউ লিঙ্কার হয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে শো মি হাউ কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড। আরেকটা দেখো, হি ডিড ইট, সে এটা করেছিল, আই ডু নট নো হাউ। তাহলে এখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে দেখো ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাতে লিঙ্কারটা ওই ডাব্লিউএস ওয়ার্ডে হবে, অর্থাৎ হাউ হলো আমার ক্লু এবং লিঙ্কারটাও হাউই হবে। তাহলে আমরা লিখবো আই ডু নট নো, এই হাউটাকে রিপ্লেস করছে, কিন্তু এই হাউয়ের জায়গাতে হি ডিড ইট লিখবো এবং হাউ থাকেতে নতুন করে একটা লিঙ্কার বা বাইন্ডার হাউ নিয়ে আসতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে আই ডু নট নো হাউ হি ডিড ইট। নেক্সট আরও কিছু এক্সাম্পল দেখো, ডিড হি রাইট দিস, আস্ক হার। তাহলে এটা একটু মজার, দেখো ডিড হি রাইট দিস, সে কি এটা লিখেছিল, আস্ক হার, তাকে জিজ্ঞেস করো, মানে একটা ছেলের কথা, সে কি লিখেছিল, মানে একটা মেয়েকে পাশে কেউকে জিজ্ঞেস করতে বলছে। যাকে আমাদের ফোকাস অ্যাজ ইউজুয়াল আমরা সেকেন্ড সেন্টেন্সে করব, কিন্তু ফোকাস করে দেখলাম যে এখানে কোনো কিন্তু ক্লু আগেরগুলোর মতো নেই, তাহলে আমরা সবসময় ক্লুটা ধরে নেব সেন্টেন্সের শেষে রয়েছে, অর্থাৎ শেষের পরে আর কি, যে হারের পরে আমাদের ক্লজটা স্টার্ট হবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো আস্ক হার, আর যেহেতু এটা একটা ওয়াইএন, এই দেখো এখানে ওয়াইএন লিখেছি, ওয়াইএন মানে ইয়েস নো কোশ্চেন, সে কি এটা লিখেছিল, এটা একটা ইয়েস নো কোশ্চেন, তাহলে আমার লিঙ্কারটা আনতে হবে ইফ বা হোয়েদার, ইফ বা হোয়েদার। তাহলে এখানে আমরা শিওর হয়ে গেলাম যে এখানে বাইন্ডার আসবে ইফ বা হোয়েদার, লিঙ্কার বা বাইন্ডার আমরা যাই বলি একই কথা, একটু স্লাইড ডিফারেন্স আছে, তো তবু আমরা প্রয়োগের ক্ষেত্রে দুটোকে একইভাবেই দেখবো আর কি। তো এখানে বাইন্ডারটা আসছে কি ইফ, তাহলে আস্ক হার, দেখো আমি করছি কি করে, আস্ক হার, ইফ মানে কি না, এটা বাইন্ডার হয়ে গেল, আস্ক হার ইফ, তারপরে আসলো ইফের পরে আসবে, ইফটা এখানে যেহেতু বাইন্ডার তাই তার তলায় যোগ চিহ্ন দিলাম একটা প্লাস সাইন, তারপর আমরা এই প্যাটার্নটা কিন্তু আর রাখতে পারবো না। কেন পারবো না, কারণ বাইন্ডার যদি এই প্যাটার্নটা রাখি তাহলে তো এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে, সেটা করা যাবে না। রাখতে হবে কি হি, সাবজেক্ট নিয়ে আসলাম, আর ডিড আর রাইট ছিল সেটা যোগ হয়ে গেল রোড, তাহলে ইফ হি রোড দিস, আস্ক হার ইফ হি রোড দিস। নেক্সট দেখো, টিচার ইজ এক্সপ্লেইনিং সামথিং, লিসেন টু ইট। আচ্ছা এই এক্সাম্পলটাও বোধহয় আমি এর আগে দেখিয়েছিলাম, তাও অ্যাজ ইউজুয়াল আমরা ইটের জায়গাতে ক্লজটা স্টার্ট করব, ইটটা হচ্ছে আমাদের ক্লু, তাহলে অ্যান্সারটা হচ্ছে লিসেন টু হোয়াট টিচার ইজ এক্সপ্লেনিং। নেক্সট দেখো, সামথিংটা তাহলে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, টেল মি। তাহলে দেখো এই সেন্টেন্সটাতেও কিন্তু কোনো ক্লু নেই, তাহলে ক্লুটা আমি বলছিলাম শেষে ধরে নেবে, আর লিঙ্কার হিসেবে যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে তাহলে লিঙ্কারটা হোয়াই আসবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে টেল মি হোয়াই, হোয়াইটা এখানে বাইন্ডার, হোয়াই ইউ একইভাবে এটার মতন, হোয়াই ইউ হ্যাভটা ভিতরে ঢুকে যাবে, হোয়াই ইউ হ্যাভ ডান ইট, টেল মি হোয়াই ইউ হ্যাভ ডান ইট। কেউ যদি লেখে হোয়াই হ্যাভ ইউ ডান ইট তাহলে কিন্তু সেটা হবে না, কারণ এটা আর প্রশ্নবোধকের জন্য ব্যবহার হয়নি, এটা বাইন্ডারে কনভার্ট হয়ে গেল, সেই জন্য এটাকে সাবজেক্ট এর পরে সাবজেক্টই দিতে হবে। তারপর একটা দেখো, দ্য রাজধানী এক্সপ্রেস উইল রিচ অ্যাট আ সার্টেন টাইম, ডু ইউ নো দ্য টাইম। তাহলে এখানে কিন্তু ক্লু আছে দ্য টাইম, তাই না, দ্য টাইমের জায়গাতে আমরা এই সাবক্লজটাকে বসাবো, তাহলে টাইম থাকলে হোয়েন হয়, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডু ইউ নো। এটা কিন্তু আবার চেঞ্জ হবে না, ডু ইউ নো মানে ইউ নো হয়ে যাবে তা কিন্তু নয়, ডু ইউ নো এটা যেমন আছে সেরকমই থাকবে, কারণ মেইন ক্লজে আমরা কোনো পরিবর্তন করব না। ডু ইউ নো, তারপর হোয়েন দ্য রাজধানী এক্সপ্রেস উইল রিচ। আচ্ছা এখানে অ্যাট এ সার্টেন টাইম এটা বাদ চলে যাবে, আর অ্যাজ ইউজুয়াল এখানে হোয়েনটা বাইন্ডার হিসেবে আছে। আর একটা মজার জিনিস লক্ষ্য করো, এইখানে এই যে শেষে যে চিহ্নটা আমরা দিচ্ছি এটা কিন্তু মেইন ক্লজ আমরা যাকে করব সেই বাক্যের চিহ্ন হিসেবে বসাতে হবে।
আবার প্রথমটা দেখো, আস্ক হার, এটা ছিল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ প্রয়োগ করেছি। এটার ক্ষেত্রেও একটা অ্যাসার্টিভ ছিল, আগেরটা কিন্তু প্রশ্নবোধক ছিল, তাতেও কিন্তু আমরা ফুল স্টপ দিয়েছি। কিন্তু মেন ক্লজটা যেমনি আমার প্রশ্নবোধক হলো, মানে ডু ইউ নো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য এটা কিন্তু শেষে আমার ইন্টারোগেটিভ এই সাইনটাই দিতে হবে, ফুল স্টপ দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এরপর নেক্সট কিছু সেট দেখো, ইউ ওয়ান্ট টু সি সামওয়ান, আই ক্যান গেস দিস। তুমি কেউকে দেখতে চাও, আমি সেটা গেস করতে পারছি। তাহলে এখানে ক্লু হচ্ছে দিস, আর সামওয়ান থাকলে দেখো, সামওয়ান থাকলে কি হয়, হু বসাতে হয়। তাহলে আমরা লিখব যে আই ক্যান গেস হুম হুম ইউ ওয়ান্ট টু সি। আচ্ছা, এখানে আমি এই হুমকে ইউজ করেছি, এটা একটু ব্যতিক্রম বলে আলাদা করে দেখানো হয়েছে। সামওয়ান থাকলে কি হয়, নর্মালি হু বসাতে হয়, কিন্তু আই ক্যান গেস হুম ইউ ওয়ান্ট টু সি, এখানে এই হুমটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কেউ যদি হু লেখে তাও সেটা কিন্তু হুমের মতনই কাজ করবে। নেক্সট দেখো, সামওয়ানটা তাহলে আর এখান থেকে দরকার নেই। তারপর দেখো আই ক্যান আর্ন সামথিং, আমি কিছু না কিছু আর্ন করতে পারি, আই এম হ্যাপি। তাহলে এখানে ক্লু কিন্তু নেই, তার মানে শেষে ধরে নিতে হবে, আর লাইনটা হবে আই এম হ্যাপি, আর আমরা এখানে হোয়াট এভার প্রয়োগ করবো, মানে যা ই। তাহলে আই এম হ্যাপি হোয়াট এভার আই ক্যান আর্ন, মানে আমি খুশি, যাই আমি রোজগার করি তাতেই খুশি আর কি, বিষয়টা এরকম। তারপর দেখো এখানে সামথিংটারও প্রয়োজন নেই, সামথিং থাকলে নর্মালি আমরা হোয়াট আনি, কিন্তু এখানে যা ই এরকম একটা সেন্সের জন্য আমরা হোয়াট এভার নিয়ে আসলাম। তারপর দেখো ইট ইজ সামওয়ানস বুক, ডু ইউ নো, এটা কারো না কারো বই, তুমি কি জানো। তাহলে এখানে ক্লু নেই, মানে আমার শেষে ধরে নিতে হবে, আর আমাদের লাইনটা হবে ডু ইউ নো, এটা আমরা হুজ দিয়ে করবো, হুজ, ডু ইউ নো হুজ বুক ইট ইজ, এটা কার বই তোমরা কি জানো। আর যেহেতু ডু ইউ নো মেন ক্লজটা প্রশ্নবোধক, তাই আমরা শেষে প্রশ্ন চিহ্ন দিলাম, আর হুজটা এখানে বাইন্ডার হিসেবে কাজ করলো। তারপর দেখো ওয়ান অফ দ্য পেন্স ইজ রামস, একটা কলম হচ্ছে রামের, কলমগুলির মধ্যে একটা রামের, ক্যান ইউ টেল মি, তুমি কি সেটা বলতে পারো। তাহলে এখানে ক্লজটা আমার শেষে বসবে, আমি যেমন বললাম যদি মানে কোনো ক্লু না থাকে তাহলে আমরা শেষে ইউজ করব। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক্যান ইউ টেল মি হুইচ পেন ইজ রামস, ক্যান ইউ টেল মি হুইচ পেন ইজ রামস, এখানে হুইচটা বাইন্ডার হিসেবে ব্যবহার করা হলো। আরেকভাবে এটা হবে দেখো, ক্যান ইউ টেল মি হুইচ ওয়ান ইজ রামস পেন, এটাও কিন্তু হবে ক্যান ইউ টেল মি হুইচ ওয়ান ইজ রামস পেন। এবারে আমরা নাউন ক্লজ ইন অ্যাপোজিশন, যেটা আমি আগেও বলেছিলাম, এটার প্রয়োগ করে কিভাবে জয়েন করা হয় সেগুলো একটু দেখাচ্ছি। দেখো একটা সেন্টেন্স হচ্ছে 50 পিপল ডাইড, দ্য রিপোর্ট ইজ ফলস। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে দ্য নিউজ, দ্য ফ্যাক্ট, দ্য রিপোর্ট, দ্য রিউমার, রিউমার মানে গুজব, ইত্যাদি যদি সেন্টেন্সে থাকে তাহলে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন প্রয়োগ করবে, এবং অবশ্যই বাইন্ডার হিসেবে দ্যাট আনতে হবে। তাহলে এখান থেকে কোনো কিছু কিন্তু বাদ দেওয়ার নেই আর কি। তাহলে আমরা স্টার্ট করব কি, দ্য, যেমন অন্য ক্ষেত্রে কি হয়েছিল, দ্য রিপোর্টের জায়গাতে হয়তো আমরা বসিয়ে ফেলেছিলাম, কিন্তু এক্ষেত্রে রিপোর্টটাকে বাদ দিতে পারবো না। তাহলে অ্যান্সারটা হবে দ্য রিপোর্ট, তারপরে আমরা লিখব দ্যাট 50 পিপল ডাইড ইজ ফলস। ঠিক সেইভাবে আমরা যেভাবে অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন দেখেছিলাম। তারপর দেখো আরেকটা, ট্রুথ ইজ বিটার, দেয়ার ইজ এ প্রোভার্ব। তাহলে প্রোভার্বটা বাদ দেওয়া যাবে না, প্রোভার্বের পরে বসাতে হবে, দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট ট্রুথ ইজ বিটার। তারপর দেখো নরেন্দ্র মোদি হ্যাজ কাম টু কোচবিহার, দ্য নিউজ ইজ ট্রু, বেশ কিছুদিন আগে এসেছিলেন, তো সেই খবরটা সত্যি। তাহলে এখানে নিউজটা কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে আমরা লিখব দ্য নিউজ দ্যাট নরেন্দ্র মোদি হ্যাজ কাম টু কোচবিহার ইজ ট্রু। আরেকটা সেন্টেন্স দেখো, শি ইজ এ স্টুডিয়াস গার্ল, দ্য ফ্যাক্ট ইজ নট নোন টু মি, সে একটা পড়ুয়া মেয়ে, এই বিষয়টা আমার জানা নেই। তো এটা আমরা লিখব দ্য ফ্যাক্ট দ্যাট শি ইজ এ স্টুডিয়াস গার্ল ইজ নট নোন টু মি, দ্য ফ্যাক্ট দ্যাট শি ইজ এ স্টুডিয়াস গার্ল ইজ নট নোন টু মি। আরেকটা সেন্টেন্স, শি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় প্রথম হয়েছে, দ্য রিউমার ইজ ফলস, রিউমার মানে গুজব, এই যে গুজবটা রটে গেছে সেটা হচ্ছে ফলস। তাহলে এটাও সোজা, দ্য রিউমার দ্যাট শি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন ইজ ফলস। তাহলে আমরা দেখলাম দ্য রিপোর্ট, প্রোভার্ব, নিউজ,
ফ্যাক্ট আর রিউমার, এই যে শব্দগুলো এগুলোকে আমরা স্পেশালি হাইলাইট করে মনে রাখবো। এবং এই ক্ষেত্রে ক্লজগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা মাঝখানে প্রয়োগ হচ্ছে, আর মাঝখানে যথার্থ কারণই হবে, কারণ রিপোর্টটা অ্যাপোজিশন হিসেবে আমরা এটাকে ব্যবহার করলাম ক্লজটাকে। এটা কিন্তু অন্য কোনোভাবেই করা যাবে না। এবং এই 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 যে মানে ক্লুগুলো যেমন নিউজ, ফ্যাক্ট, রিপোর্ট এগুলো আলাদা করে হাইলাইট করে মনে রাখতে হবে। এটা থাকলে কিন্তু আমরা এভাবেই করব। তাহলে নাউন ক্লজ কি, কিভাবে নাউন ক্লজ আমরা চিনব এবং নাউন ক্লজ ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্স জয়েন করতে পারি, এটা কিন্তু আমি তোমাদের ডিটেলসে, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করলাম। আমি আশা করি যে এরপরে নাউন ক্লজ দিয়ে যদি জয়েন করতে বলে অবশ্যই তোমরা খুব সহজেই সেটা করতে পারবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। আর তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।